কিভাবে লিখলে আমরা পাশে পাস পাবো এবং কিভাবে আসলে লেখা উচিত, সেখানে কোন কোন বিষয়গুলো আসলে লেখা উচিত না, এই সব কিছু আজকে আমরা একটি ক্লাসের মধ্যে পেয়ে যাব। সো তোমরা যারা ক্লাসটা করতেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদের আদিল ভাইয়া। তোমরা তো জানোই, প্রথম কথা হচ্ছে যে এই ফ্লো চার্ট জিনিসটা কি। দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, ফ্লো চার্ট জিনিসটা কি। ফ্লো মানে কি? ফ্লো চার্ট, ফ্লো মানে হচ্ছে তোমার ধারা, ঠিক আছে। ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে ধারা বা হচ্ছে তোমার কোনো একটা কিছু বহমান করা, বহমান বা ধারা। আর চার্ট মানে তোমরা তো জানো, চার্ট মানে কি? চার্ট মানে হচ্ছে তালিকা। চার্ট মানে কি? চার্ট মানে হচ্ছে তালিকা। তাহলে ফ্লো চার্ট, এটার যদি শাব্দিক মিনিং তোমাকে বলি তাহলে এটার অর্থ হচ্ছে যে এমন মানে বহমান ধারা, বহমান তালিকা। কি তালিকা বলতো? বহমান, বহমান তালিকা। ফ্লো চার্ট মানে কি? ফ্লো চার্ট মানে হচ্ছে বহমান তালিকা। এই ফ্লো চার্টটা কেন ব্যবহার করা হয় বা এই ফ্লো চার্ট জিনিসটা কি, এটাকে আমরা অন্যভাবেও কিন্তু একটা ডেফিনেশন কিন্তু আমরা দিতে পারি। ফ্লো চার্টটা হচ্ছে যখন আমাদের অনেকগুলো ইনফরমেশন থাকে, ঠিক আছে, অনেকগুলো যখন কি থাকে বলতো? অনেকগুলো ইনফরমেশন থাকে, ইনফরমেশন, অনেকগুলো যখন ইনফরমেশন থাকে, এই যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলোকে আমরা যখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একজনের সামনে একটা চার্ট বা একটা তালিকার মধ্যে তাকে যদি আমরা প্রেজেন্ট করি তাহলে সেইটাকে আমরা কি বলি বলতো? ফ্লো চার্ট। কারণ ধরো এই ফ্লো চার্টে তোমার ওই যে জিনিসগুলো আসবে, যে ধরো তোমাকে আমি একটা বিষয় সম্পর্কে একটা বর্ণনা করলাম, যে তোমাকে আমি একটা গল্প সম্পর্কে বলতেছি, যে মক্কা বিজয় সম্পর্কে তোমাকে আমি একটা ইসলামের ইতিহাসের একটা মক্কা বিজয় নিয়ে তোমাকে আমি বললাম। তো এই মক্কা বিজয়ের সব জিনিসে কি গুরুত্বপূর্ণ? মক্কা বিজয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, রাইট? মক্কা বিজয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আসলে এটার সূচনাটা হইলো হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে, তোমরা এগুলো হিস্ট্রিতে পড়েছো, ঠিক আছে। হুদাইবিয়া সন্ধিতে মোটামুটি একটা মক্কা বিজয়ের মানে একটা চুক্তির মাধ্যমে একটা মদিনা রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে একটা ব্যাপার ঘটেছে, ঠিক আছে। এর পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ যে রাস্তা প্রতিরোধ করেছে, এই যে অনেক কিছু যে ঘটনা ঘটেছে, এই সবকিছু কিন্তু গুরুত্বপূর্ণ না। তোমাকে মক্কা বিজয় সম্পর্কে যদি বলতে বলি তাহলে তুমি আমাকে বলবা যে এর মধ্যে কিওয়ার্ড গুলো কি কি, এর মধ্যে কি পয়েন্ট গুলো কি কি। হুদাইবিয়ার সন্ধি, তারপরে গিয়ে হচ্ছে তোমার যে মক্কা বিজয়ের প্রারম্ভে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যে ঢুকতে দিল না, হজ করতে দিল না, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, পরবর্তীতে আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ, তো এই মূল যে বিষয়গুলো, এই মূল বিষয়গুলো কিন্তু তোমার কিন্তু ঘটনাটা চলে আসবে। তো মক্কা বিজয় সম্পর্কে তোমাকে যদি কোনো ফ্লো চার্ট লেখা হয় তাহলে ওই যে তুমি চার্টটা সাজাবে বা মূল কি পয়েন্ট গুলো তুমি যে লিখবা, ওইটা দেখে আমি বুঝতে পারবো তো ওইটা তোমার একটা কি হবে বলো তো? ওইটা একটা ফ্লো চার্ট হবে। তো আমরা ফ্লো চার্ট নিয়ে কি বুঝলাম? ফ্লো চার্ট বুঝলাম যে অনেকগুলো ইনফরমেশনকে যখন আমরা অ্যাট আ গ্লান্স দেখি, অ্যাট আ গ্লান্স, অ্যাট আ গ্লান্স মানে কি বলতো? অ্যাট আ গ্লান্স মানে হচ্ছে তোমার এক পেজে বা হচ্ছে তোমার একসাথে, ঠিক আছে, একসাথে সামারাইজড ওয়েতে যখন আমরা দেখি তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকেই আমরা বলবো যে ফ্লো চার্ট। সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো ফ্লো চার্ট। আশা করি তোমরা ফ্লো চার্ট জিনিসটা কি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আসো যে ফ্লো চার্ট এই জিনিসটা আসলে কেমন হবে, এটার মডেলটা আসলে কেমন হইতে হবে। যে দেখো যে প্রথম বক্সের মধ্যে বাক্যটি যদি নিচের যে কোনো একটি গ্রামার এর নিয়মে আসে তাহলে পরের বাক্যগুলো সেম নিয়ম হবে। আচ্ছা, এটা আমরা পরে আসি। তো তোমরা ফ্লো চার্ট জিনিসটা কি এটা বুঝলা। এখন ফ্লো চার্ট তুমি যে লিখবা, তুমি একটা ইনফরমেশনের একটা বক্স তুমি হচ্ছে আমার সামনে প্রেজেন্ট করবা, তো এটার জন্য কিন্তু কিছু নিয়ম আছে, স্পেসিফিক কিছু নিয়ম আছে। অর্থাৎ তুমি যেমন তেমন করে আমাকে দিলেই কিন্তু আমি নিতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ ধরো তুমি যে এই যে লক্ষণ সেনের বিজয় সম্পর্কে তুমি আমাকে বলতেছো, তো তুমি প্রথমেই বললা যে লক্ষণ সেন একজন খুব ভালো মানুষ ছিল, ঠিক আছে। তুমি আমাকে প্রথমে এটা বললা, তাহলে আমি কি এটা মানবো? মানে এটা তো হচ্ছে না। তুমি আমাকে শুরুতেই তার ক্যারেক্টার সম্পর্কে বলতেছো, তুমি তারপরে হচ্ছে যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি যে লক্ষণ সেনকে পরাজিত করছে, তুমি আমাকে সেটা বলতেছো যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন খিলজি 1204 সালে সে হচ্ছে কি করছে? জয় করছে ভারতবর্ষে, বাংলাকে তিনি কি করেছেন? জয় করেছেন। তুমি আমাকে এটা বলতেছো। প্রথমে তার লক্ষণ সেনের ক্যারেক্টারের কথা বললা, তারপরে হচ্ছে তার ভারত যে জয় করছে, বাংলা যে জয় করছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তুমি আমাকে সেটা বললা। তাহলে কি তোমার কি এটা ফ্লোটা বা ধারাটা কি ঠিক থাকলো? থাকলো না। তাহলে তোমার স্পেসিফিক কিছু নিয়ম থাকবে, কিছু নীতি থাকবে, যেই জিনিসগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই ফ্লো চার্টটা কিন্তু আমরা কমপ্লিট করব। সেই নিয়মগুলো কি কি দেখো এখানে দেওয়া হয়েছে তিনটা।
মানে অনেক কয়টা দেওয়া আছে যে আসলে কিভাবে হতে পারে। তো এইটা তোমাদেরকে আমি পড়াইছিলাম, তোমাদেরকে আমি এইটা একটু দেখাই যে একটা ফ্লো চার্ট ইংলিশে যখন তুমি লিখবা তো এই ফ্লো চার্টের ভিতরে কি কি থাকতে হবে। এখানে দেখো তিনটা দিছে, যে একটা হচ্ছে তোমার যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেমন এই যে বাই গোয়িং দেয়ার, অর্থাৎ এইরকম থাকতে পারে। অর্থাৎ ফ্লো চার্টে তুমি যে লিখবা, ফ্লো চার্টটার যে স্টার্টিংটা ঠিক আছে বা শুরুটা, এই শুরুটা কেমন হবে, যে বলতেছে যে শুরুটা প্রথমে এইরকম হতে পারে, অর্থাৎ বাই এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তারপরে হচ্ছে অবজেক্ট, যেমন বাই গোয়িং দেয়ার এমনটা হইতে পারে। অথবা কিরকম হইতে পারে, অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইতে পারে, ঠিক আছে, যেমন গোয়িং দেয়ার। অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে হতে পারে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলতেছি, ঠিক আছে। এরপরে 4 নাম্বার হচ্ছে যে হ্যাভিং প্লাস V3 দিয়ে হতে পারে। আর 5 নাম্বার হচ্ছে যে V2 এরপরে হচ্ছে অবজেক্ট দিয়ে হতে পারে। 6 নাম্বার হচ্ছে তোমার V3 এরপরে হচ্ছে অবজেক্ট হতে পারে, যেমন গান দেয়ার। তারপরে হচ্ছে এখানে ধরো তোমার ওয়েন্ট দেয়ার, ঠিক আছে। এই যে বিষয়গুলো আছে, তাহলে আমরা কয়টা দেখলাম বলতো? 6টা দেখলাম। একটা হচ্ছে যে প্রিপোজিশন থাকবে বাই বা অন্য যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। অথবা হচ্ছে 2 নাম্বার ভার্ব মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে শুধুমাত্র, এরপরে অবজেক্ট বসবে। 3 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ বসবে, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসবে, ঠিক আছে। এরপরে 4 নাম্বার হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3 হবে। 5 নাম্বার হচ্ছে ভার্ব 2 প্লাস অবজেক্ট বসবে। আর 6 নাম্বার হচ্ছে ভার্ব 3 প্লাস অবজেক্ট বসবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে এগুলো যে তোমাদের যে এখানে আছে, তোমাদের এগুলো দেখে কি কিছু মনে পড়তেছে বলো তো? এগুলো দেখে তোমাদের কি কিছু মনে পড়তেছে? ভাইয়া কিন্তু তোমাদেরকে একদম ফার্স্ট যে ক্লাসটা হইছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, তো এই বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে আমি কিন্তু তোমাদেরকে কিছু পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তোমাদেরকে আমি ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বটা কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বটা পড়াইছিলাম। তো এই যে 6টা জিনিস তোমরা পড়লা, এই 6টা জিনিস দেখো তো এখানে আছে না? আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারগুলো কি কি পড়ছিলাম, যে একটা নন ফাইনাইট যে ভার্ব যদি থাকে, ঠিক আছে, একটা নন ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে সেখানে কয়টা জিনিস থাকতে হবে? 3টা জিনিস থাকবে। কি কি? আইজিপি, আইতে হচ্ছে কি বলতো? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে। এরপরে হচ্ছে জিতে হচ্ছে জিরান্ট, জিতে জিরান্ট, আর পিতে হচ্ছে পার্টিসিপল, পিতে পার্টিসিপল, ঠিক আছে, পিতে হচ্ছে পার্টিসিপল। এইখানে 2 প্লাস V1, ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝাই? 2 প্লাস V1। এই যে কিওয়ার্ড গুলো আছে না, এই কিওয়ার্ড গুলো কিন্তু ভাইয়া পুরা তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। আমরা যখন হচ্ছে এই সামনের ক্লাসে হয়তো আমরা মডিফায়ার শুরু করব, ঠিক আছে। মডিফায়ার যখন পড়বো তখন কিন্তু আমি কিন্তু বলবো যে এই যে ইনফিনিটিভটা আবার কি, তারপরে হচ্ছে এই যে জিরান্ট যে আছে, জিরান্টটা আবার কি, তারপরে হচ্ছে এই যে পার্টিসিপল যে আছে, এই পার্টিসিপল জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিন্তু তখন কিন্তু লাগবে। তখন যদি না পারো তখন কিন্তু তোমাদের কিন্তু ইচ্ছা মতো ধোলাই করবো। তখন যদি এগুলো না পারো, যে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল, তখন যদি বলো যে ভাইয়া ইনফিনিটিভটা কি, পার্টিসিপল কি, জিরান্ট কি, তখন কিন্তু মাইট দেবো। এটা কিন্তু ভোলা যাবে না। তাহলে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্বের প্রকার। তাহলে ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1। এরপরে আসে জিরান্ট। জিরান্টটা কি? জিরান্টটা হচ্ছে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে এবং সাথে সাথে এটা নাউনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? নাউনের মতো কাজ করে, তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো জিরান্ট। এরপর পার্টিসিপলটা কি? পার্টিসিপলটা আবার 3 প্রকার। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি বলতো? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? এটা হচ্ছে এই যে ভার্ব প্লাস আইএনজি, যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল। 2 নাম্বার কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল জিনিসটা কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে তোমরা যেটাকে ভার্ব 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 3 নামে চিনো, ভার্ব 3 নামে চিনো, অর্থাৎ গো, ওয়েন্ট, গান। এই যে গান, এটা হচ্ছে ভার্ব 3। তো এই ভার্ব 3টাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয়, হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয়, হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয়, হ্যাভিং প্লাস ভার্ব 3 যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো। একটু ওয়েট, দাঁড়াও। একটু আগে আমরা যে দেখলাম যে 6টা জিনিস থাকতেছে, অর্থাৎ 6টা আমরা রুলস দেখলাম। শুরুতে কি দেখলাম? যে বাই অর্থাৎ যে কোনো প্রিপোজিশন, এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, এরপর আদার্স অবজেক্ট থাকতে পারে, তাহলে এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত কিন্তু আমরা দেখলাম যে 2 প্লাস ভার্ব 1, এরপরে দেখলাম ভার্ব প্লাস আইএনজি, তারপরে দেখলাম যে ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তারপরে হচ্ছে তোমার ভার্ব 3 দিয়ে শুরু হচ্ছে, এরপরে আমরা দেখলাম ভার্ব 2 দিয়েও শুরু হচ্ছে, এরপরে আমরা দেখলাম কি হ্যাভিং প্লাস V3 দিয়ে শুরু হচ্ছে। তোমার মাথায় কি কিছু ঢুকছে? তাহলে আমরা কি দেখলাম বলতো? আমরা দেখলাম এইটাই, যে একটা যখন তোমার হচ্ছে মানে ওই যে আমাদের যে ফ্লো চার্ট গুলো আছে, এই ফ্লো চার্টটা যে ভার্বটা দিয়ে শুরু হচ্ছে সে ভার্বটার নাম কি বলো? নন ফাইনাইট ভার্ব। তাহলে ফ্লো চার্টের 1 নাম্বার কন্ডিশন, ফ্লো চার্টের ফার্স্ট কন্ডিশন, ফ্লো চার্টের ফার্স্ট কন্ডিশন, তোমার ফ্লো চার্টটা কি দিয়ে শুরু হইতে হবে? তোমার ফ্লো চার্টটা অবশ্যই তোমার নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হতে হবে। ফ্লো চার্টটা কি দিয়ে শুরু হতে হবে?
ফ্লো চার্টটা নন ফাইনাইট দিয়ে শুরু হতে হবে। তোমরা সবাই একবার এটা লিখবা এখন যে ফ্লো চার্ট এর বাক্যটা সব সময় নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। ঝটপট তোমরা লিখো, ফ্লো চার্ট সব সময় নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। লেখো সবাই, ফ্লো চার্ট সব সময় নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যে ফ্লো চার্ট এ কখনো কখনো ফাইনাইট ভার্ব হয় না। ফাইনাইট ভার্ব হয় না। ঝটপট তোমরা লেখো বাচ্চারা যে ফ্লো চার্টে কখনো ফাইনাইট ভার্ব হয় না। ফ্লো চার্টে কখনো ফাইনাইট ভার্ব হয় না। এই দুইটা জিনিস যদি তোমার মাথায় সেট হয়ে যায়, পৃথিবীতে যতগুলো ফ্লো চার্ট আসুক তুমি ফ্লো চার্ট একদম পুরো কাঁপাই দিবা। আমি তোমাকে বললাম জাস্ট এই যে জিনিসটা আছে এই জিনিসটা তোমার মাথায় সেট করো, তাহলে পৃথিবীতে কোনো ফ্লো চার্ট, আমি আরেকটু পরে আর কিছু নিয়ম আছে আমি তোমাকে দেখাবো, এরপরে তুমি যদি পরীক্ষায় 5-এ 5 ফ্লো চার্ট না পাও, সামনে তো তোমার টেস্ট পরীক্ষা আছে, তো আমাকে তো পাবা, ঠিক আছে? আমি তো আমাকে তোমাদের বকা দেওয়ার জন্য সবসময় তো আমি গ্রুপে আই এম প্রেজেন্ট, ঠিক আছে? যা ইচ্ছা আমাকে বলবা যে ভাইয়া আপনি ফ্লো চার্ট দিছেন, হ্যাঁ আপনি কি শিখাইলেন, আমরা এইভাবে পড়ছি কিন্তু পারিনি, তখন আমি তোমার জন্য কি বলবো, মানে তোমাকে আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। জাস্ট তুমি দুইটা জিনিস মনে রাখো। 1 নাম্বার, ফ্লো চার্টে কখনো ফাইনাইট ভার্ব হবে না, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে যে ফ্লো চার্ট সব সময় যে তোমার বক্সগুলো থাকবে সেই বক্সগুলোতে সব সময় তোমার এই নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? নন ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হবে। নন ফাইনাইট গুলো কি কি? ইনফিনিট, জেরান্ড, পার্টিসিপল। পার্টিসিপলের ভিতরে আবার এখানে আমরা কয়টা দেখতেছি? এই 3টা কিন্তু প্রকার দেখতেছি। গট ইট? তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম যে বক্সের ভিতরে যে ভার্বের যে ফাংশনগুলো, অর্থাৎ কোনটা ভার্ব বসবে, তাহলে কোনো ফাইনাইট ভার্ব বসবে না। এবং সেকেন্ড আমরা দেখলাম যে ওই বক্সের ভিতরে যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলো অলওয়েজ নন ফাইনাইট থেকে হবে। এই জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝলাম। এই সবাই কি বুঝছো না আমি একাই বুঝছি? হ্যাঁ, নন ফাইনাইট দিয়ে শুরু হবে, কোনো ফাইনাইট ভার্ব হবে না। ভেরি গুড। এরপরে আসো, তাহলে আমরা এই যে রুলস গুলো, এই রুলস গুলো বুঝছি না বলো তো? যে হ্যাভিং প্লাস ভার্ব 3, এখন আমরা এর থেকেও গভীরে গিয়ে বুঝছি। এখানে তো রুল আকারে দেওয়া আছে, বাট আমরা এখন এর থেকে গভীরে গিয়ে বুঝেছি যে নো ভাইয়া, এখানে রুলস এর কোনো কাহিনী নেই। এখানে কাহিনীটা হচ্ছে নন ফাইনাইটের ফাইনাইটের কাহিনী। অর্থাৎ ফ্লো চার্টে সবসময় নন ফাইনাইট ভার্ব হবে, কখনো ফাইনাইট ভার্ব হবে না। যদি দেখো তোমার ফ্লো চার্টের মধ্যে একটা ফাইনাইট ভার্ব চলে এসেছে, তোমার ওইটা 0 পাবা। ধরো তুমি একটা ফাইনাইট ভার্ব তুমি দিছো, তুমি এটা কি পাবা? 0 পাবা। আমরা একটু পরে এক্সাম্পল যখন দিব, তখন বোর্ড কোশ্চেন যখন সলভ করবো, তখন আমরা এটা বুঝবো। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে কেমন ভার্ব হবে। এরপরে আসো যে ফ্লো চার্ট লেখার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বক্সে একই রকম টেন্স বজায় রাখতে হবে, একই টেন্স বজায় রেখে লিখতে হবে। এটা আবার কি ভাইয়া? আপনি একটু আগে বললেন যে এখানে কোনো রকম তো ফাইনাইট ভার্ব হবে না, তাহলে ফাইনাইট ভার্ব না হইলে এখানে টেন্স হবে কেমনে? টেন্স হওয়ার মানে হচ্ছে এইটা না যে প্রত্যেকটা বক্সে তোমার সেম জিনিস থাকতে হবে। অর্থাৎ ধরো তোমার প্রথম যে বাক্যটা আছে, তোমার বক্স ফ্লোচার্ট কেমন করে থাকে, এইরকম ধরো তোমার একটা বক্স করা থাকবে। ধরো এইখানে তোমার একটা লেখা থাকবে, ধরো এইরকম থাকলো যে গেটিং আর্লি, ঠিক আছে? এরকম ধরো এখানে কিছু একটা আছে, এখানে তোমার এটাতে 1 নাম্বার দেওয়া থাকবে, তাই না? 1 নাম্বার দেওয়া থাকবে। এরপরে হচ্ছে ধরো তোমার এই যে এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে 6 নাম্বার পর্যন্ত কিন্তু তোমার থাকবে, ঠিক আছে? 5, এরপরে 6, এইভাবে তোমার থাকবে ফ্লো চার্টটা। এখন এইখানে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ধরো তোমার এই প্রথম বক্সে তোমাকে যে মডেলটা দিবে, এই মডেলটা যদি তোমার কি হয়, এই মডেলটা যদি তোমার এখানে দেখো কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে। এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে। 1 নাম্বার যেহেতু ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে, সো 2 নাম্বার তুমি যেটা লিখবা, 2 নাম্বারটা তোমাকে সেম স্ট্রাকচারে লিখতে হবে। 2 নাম্বারটা তোমার সেম স্ট্রাকচারে লিখতে হবে। 3 নাম্বার যেটা লিখবা সেটাও তোমার সেম স্ট্রাকচারে লিখতে হবে। 3 নাম্বারটাও ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হতে হবে। এই বাচ্চারা বুঝছো? তাহলে এটার দ্বারা উদ্দেশ্য কি? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তোমার ফার্স্ট যে বক্সটা থাকবে, তোমাকে যেটা একটা মডেলে কিন্তু তোমাকে কিন্তু কোশ্চেন একটা কিন্তু অ্যান্সার করে দিবে। তো প্রথম যে অ্যান্সারটা তোমাকে করে দিবে, সেই অ্যান্সারটা যদি তোমার ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে বাকি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। প্রথমটা যদি তোমার 2 প্লাস ইনফিনিটিভ দিয়ে হয়, অর্থাৎ তোমার 2 প্লাস ভার্ব 1 দিয়ে শুরু হয়, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, তাহলে তোমার বাকি যেগুলো আছে সেগুলো তো তোমার কি হবে? ইনফিনিটিভ দিয়ে শুরু হবে। প্রথমটা যদি তোমার হ্যাভিং প্লাস ভার্ব 3 দিয়ে শুরু হয়, তাহলে বাকি যে 2 3 4 5 6 এগুলো তোমার হ্যাভিং প্লাস ভার্ব 3 দিয়ে শুরু হবে। প্রথমটা যেভাবে শুরু হবে, বাকি সেম গুলো তোমার সেম গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেম গ্রামার স্ট্রাকচার থেকে তোমার ব্যবহৃত হতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এইখানে
প্রথম যে জিনিসটা আমি তোমাকে জানালাম যে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে, সেটা হচ্ছে যে প্রথম বক্সে যেটা থাকবে সেম অ্যাজ বাকি বক্সের গুলো থাকবে। গট ইট? ক্লিয়ার? বুঝছো? কোনো ভেজাল আছে? গুড। তাহলে আমরা এই জিনিসটা বললাম। আর দেখো তো কি মনে রাখতে হবে, 2 নাম্বার নো বক্স নো মার্কস। এইটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার ফ্লো চার্টটা অবশ্যই বক্সের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এখন ভাইয়া বক্সটা আমি কিভাবে করব? বক্সটা তুমি বিভিন্ন ভাবে করতে পারো। তোমার কোশ্চেনে তো এইভাবে দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে এইরকম করে। ঠিক আছে? এইরকম করে দেওয়া থাকবে। এইখানে ধরো 1 নাম্বার দিয়ে তোমার একটা মানে পরীক্ষার খাতায় তোমাকে নিজে মানে পরীক্ষক তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, আর বাকি এরকম করে তোমার হচ্ছে দেওয়া থাকবে। ঠিক আছে? এখন তুমি কিভাবে লিখবা? তোমার ধরো এটা পুরোটা একটা খাতা। ঠিক আছে? এখন এই খাতাটাতে তুমি যেটা করবা, তুমি বিভিন্ন ভাবে লিখতে পারো। তুমি ধরো এইখানে যেভাবে আছে তোমার খাতায়ও যদি তুমি যদি সেভাবে জায়গা ধরাইতে পারো, ঠিক আছে, তাহলে তুমিও এইভাবে সোজা সোজা ভাবে লিখবা। ধরো এখানে 1 নাম্বার, হ্যাঁ, এখানে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4, 5, হ্যাঁ, এরপর হচ্ছে 6, এইভাবে লিখবা। এখানে শুরুতে ধরো লিখলা যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার, হ্যাঁ, যেটা আছে এইটা এইভাবে লিখলা। এই যে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার, ধরো এটা 3 নাম্বার আছে, 3 নাম্বার ধরো লিখলা। তারপরে তুমি হচ্ছে এখানে একটা দিয়ে তুমি এইভাবে ধরো লিখলা, এইভাবে লিখতে পারো। অথবা তুমি চাইলে এই নিচে নিচেও লিখতে পারো। অর্থাৎ তুমি এইভাবে হচ্ছে নিচে নিচে এইভাবে লিখলা। ঠিক আছে? এখানে আরেকটা বক্স দিলা, এরপর হচ্ছে অ্যারো চিহ্ন দিলা, এরপরে আরো একটা অ্যারো চিহ্ন দিলা। ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি লিখতে পারো। অথবা তুমি চাইলে এই যে সোজা সোজা যে আছে, ঠিক আছে, সোজা সোজা যেভাবে আছে সোজা সোজা এইভাবে তুমি লিখতে পারো। অথবা তুমি চাইলে তুমি একটু আর একটু ভালো, ঠিক আছে, অর্থাৎ তুমি অন্যভাবে লিখতে চাচ্ছ যে না ভাইয়া আমার এইভাবে ভালো লাগতেছে না, আমি তো অনেক ডিজাইন প্রেমী, আমি আমার খাতাকে সুন্দরভাবে সাজাবো। ঠিক আছে? অর্থাৎ তোমাদের মধ্যে মেয়েরা এই কাজটা বেশি করে, অর্থাৎ তোমাদের মধ্যে এরকম গুণ আছে কিনা জানি না, হ্যাঁ, তো মেয়েরা কিন্তু খাতাকে অনেক সুন্দরভাবে সাজাই গুছাই লাগে। তো তোমরা যদি এইভাবে সাজাই গুছাই লিখতে চাও তাহলে অনেকেই এমনও লিখে। ঠিক আছে? অর্থাৎ এই যে এখানে দিল 1 নাম্বার, এখানে ধরো 1 নাম্বার, এরপর হচ্ছে তোমার এইখানে অ্যারো চিহ্ন দিয়ে তারপর হচ্ছে এখানে থাকলো 2 নাম্বার। ঠিক আছে? এখানে হচ্ছে তোমার এই যে 2 নাম্বার বক্সটা ধরো এই যে এখানে রাখলো, 2 নাম্বার বক্সটা এখানে রাখলো। হ্যাঁ, আবার হচ্ছে এই যে এখানে দিয়ে নিচে দিল, এখানে হচ্ছে 3 নাম্বার বক্স, এখানে 3 নাম্বার বক্স, আবার এই দিকে ঘুরে এসে এখানে হচ্ছে 4 নাম্বার বক্স দিল। ঠিক আছে? 4 নাম্বার বক্স। এরপরে হচ্ছে এইভাবে এইভাবে আবার এখানে হচ্ছে 5 নাম্বার বক্স, এইভাবে 5 নাম্বার বক্স নিয়েছে। এইভাবে যদি লিখো তাও নো প্রবলেম। বাট কথা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যে জিনিসটা, মূল ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেইটা হচ্ছে তোমার এই যে অ্যারো চিহ্নটা আর হচ্ছে এই যে বক্সটা, অ্যারো চিহ্নটা আর হচ্ছে বক্সটা। নো বক্স নো মার্কস, নো বক্স নো মার্কস, এটা হচ্ছে কথা। নো বক্স নো মার্কস। আচ্ছা, নো বক্স নো মার্কস, এটা হচ্ছে কথা। তাহলে ভাইয়া পুরো বলো, এই বক্স নিয়ে তোমাদের কোনো ঝামেলা আছে? বলো, বক্স নিয়ে কোনো ঝামেলা আছে? বক্স নিয়ে কোনো ঝামেলা আছে? আচ্ছা, বক্স নিয়ে কোনো ঝামেলা নাই। সো আমরা বক্সের যে কাহিনীটা আছে, এই বক্সের কাহিনীটাও আমরা বুঝলাম। তাহলে এইটা যে নো বক্স নো মার্কস। ওকে, এরপরে আসো, বক্সের ভিতরে ফুল স্টপ ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমরা সবাই এতদিন শুনে আসছো যে একটা সেন্টেন্স যখন শেষ হবে তখন তারপরে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। ভাইয়া তোমাকে আমি একটু লজিক্যালি বলি যে একটা সেন্টেন্স সেখানে যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে কি আদৌ সেন্টেন্সটা পূর্ণ হতে পারে? তুমি বলবা না ভাইয়া, ফাইনাইট ভার্ব থাকলে তো কখনোই সেটা কি হয় না, মানে ফাইনাইট ভার্ব ছাড়া তো একটা সেন্টেন্সই হতে পারে না। তো আমরা তো দেখতেছি যে ফ্লো চার্টে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, তার মানে কোনোভাবেই এখানে কি হইতে পারে না, এখানে কোনো রকম ফুল স্টপ হইতে পারে নয়াকারে না। ফুল স্টপ দিছো তো তোমার মার্কটা চলে গেছে। তুমি ফুল স্টপ দিছো তার মানে তোমার মার্কটাও কি গেছে, কাটা গেছে। তুমি ফুল স্টপ দিতে পারবা না। তাহলে 2 নাম্বারটা বুঝছো যে ফুল স্টপ কোন রকম থাকতে পারবে না, কোন রকম ফুল স্টপ থাকতে পারবে না। ভাইয়া পুরো বুঝছো? ক্লিয়ার? ডান? ওকে। আচ্ছা, তাহলে বক্সের ভিতরে কোন রকম ফুল স্টপ পারবে না, এগুলো বারবার মানে বলতেছি কেন, যাতে করে তোমাদের মাথায় ঢুকে যায় এবং তোমরা যেন ক্লিয়ারলি বুঝতে পারো বিষয়গুলো এবং মনে থাকে না। এতবার বলার পরে তোমরা দেখবা যে ওই ফুল স্টপ দিবা, তারপর বক্স করবা না, এবং নাম্বার যখন 3 পাবা, 2 পাবা, 0 পাবা, তখন এসে কান্নাকাটি করবে যে ভাইয়া আমার নাম্বার গেছে গা। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো যে খেয়াল রেখো যেন বক্স গুলো একই মাপের হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট একই মাপের যদি নাও হয়
তাও তোমার নাম্বার কাটবে না, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবা যে একই রকম যদি মাপের হয় তাহলে তোমার খাতাটার কিন্তু মানে সৌন্দর্যটা একটু মানে বেড়ে যাবে এবং তোমার খাতাটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? তো এই খাতার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য কিন্তু তোমার হচ্ছে এই যে একই রকম বক্সগুলোকে একই রকম মাপের হওয়া কিন্তু জরুরি। যদি একই রকম মাপের হয় তাহলে তুমি হচ্ছে তোমার খাতার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। সো তোমরা আশা করি এই যে প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে হচ্ছে এই যে অ্যারো চিহ্নটা দিতে হবে, এটা তো বললাম। তারপরে হচ্ছে বক্সের নাম্বারিং, হ্যাঁ এই নাম্বারিং গুলো করতে হবে, অর্থাৎ নাম্বারিং করতে হবে। এবং এইখানে যদি তোমার প্রশ্নপত্রে 1 2 দেওয়া থাকে তাহলে তোমাকে 1 2 3 4 এইভাবে দিতে হবে। আর প্রশ্নপত্রে যদি ABCD এইভাবে দেওয়া থাকে তাহলে তোমাকে ABCD দিতে হবে। তারপরে হচ্ছে যেই বক্স আগে থেকেই প্রশ্নে দেওয়া আছে উত্তরপত্রে সেই বক্স সহ লিখতে হবে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো তোমার 6টা কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ বক্সে যেটা দেওয়া থাকবে ওইটা 1 নাম্বার, বাকি 5টা তোমাকে লিখতে হবে এবং 5টার জন্য 5 এক এক করে 5 এ 5, ঠিক আছে? মোট 5 নাম্বার। তো ওই প্রথম যেটা দেওয়া থাকবে প্রথমটাও তোমাকে লিখতে হবে, বুঝছো? আচ্ছা, কি কি নিয়ম মেনে চলতে হবে? একটা হচ্ছে তোমার ফুল সেন্টেন্স লেখা যাবে না। এটা তো তোমাকে বললাম যে ফুল সেন্টেন্স হওয়ার জন্য কি হইতে হবে বলতো, যে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তো তুমি তো ফাইনাইট ভার্ব ব্যবহার করতেছো না, তুমি তো আমি আগেই তোমাকে শিখাইছি, তো কোনো রকম ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারবা না। তারপরে হচ্ছে সাবজেক্ট ব্যবহার করা যাবে না, ফাইনাইট ভার্ব ব্যবহার করা যাবে না, সাবজেক্টও ব্যবহার করা যাবে না। তারপরে সবসময় এই যে ফ্রেজ আকারে লিখতে হবে, তুমি ক্লাউজ করতে পারবে না। তোমাদের আই হোপ আমি ফ্রেজ এন্ড ক্লাউজ সম্পর্কে ধারণা দিয়েছি। ফ্রেজ আর ক্লাউজটা কি, যদি একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কিন্তু হচ্ছে ক্লাউজ বলি, সেটাকে আমরা ক্লাউজ বলি। আর যদি এগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেজ। তাহলে তোমরা আমাকে বলো যে আমি ধরো বললাম এই যে গোয়িং দেয়ার, এটা ফ্রেজ না ক্লাউজ? এটা ফ্রেজ নাকি ক্লাউজ? সবাই একটু তোমরা ঝটপট বলো তো, যে এটা ফ্রেজ হইলে পি লেখো, ক্লাউজ হইলে সি লেখো। এইটা আমি আরো একটা ধরো বললাম যে আই এম গোয়িং টু দ্য ক্লাস, I am going to the class। এই যে I am going to the class আমি ধর পরে লিখলাম যে আরো যে when you are calling me, ঠিক আছে? when you are calling me I am going to the class। এইখানে এই যে when you are calling me, এইটা কি ফ্রেজ না ক্লাউজ বলো তো? না, পেন্সিল দিয়ে আঁকবা না, কলম দিয়ে আর্ট করতে হবে। পেন্সিল দিয়ে আর্ট করবে না, কলম দিয়ে আর্ট করতে হবে। পেন্সিল ব্যবহার করা যাবে না, কলম দিয়ে আর্ট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে when you are calling me, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট আর আরটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট আছে ভার্ব আছে, এই জন্য আমরা ওইটাকে কি বলবো, ক্লাউজ বলবো। এবং এখানে দেখো এখানে গোয়িংটা হচ্ছে তোমার জিরান্ড হিসেবে কাজ করতেছে, তাই না? দেয়ারটা হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। সো এটা কিন্তু তোমার কিন্তু এটা ক্লাউজ কিন্তু না, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে বুঝছো যে সবসময় তোমার ফ্রেজ আকারে লিখতে হবে, তুমি কোনো ক্লাউজ ব্যবহার করতে পারবে না। এবং ক্লাউজ কিভাবে হয় আমি এটাও তোমাদেরকে কিন্তু দেখাই দিলাম, যে যদি সাবজেক্ট এরপরে ফাইনাইট ভার্ব একসাথে হয় তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ক্লাউজ বলবো। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো। এরপরে দেখো একটি ওয়ার্ড দিয়ে বক্স পূরণ করা যাবে না। এই যে একটি ওয়ার্ড দিয়ে বক্স পূরণ করা যাবে না, অর্থাৎ তোমাকে ফ্রেজ লিখতে হবে। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ একসাথে থাকা। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ একসাথে থাকা। অর্থাৎ তুমি একটা শব্দ লিখতে পারবে না, তোমাকে মোটামুটি মিনিমাম 2-3টা শব্দ তোমাকে লিখতে হবে, সেটাই বলতেছে, ঠিক আছে? কোনো প্রকার পজেসিভ, হ্যাঁ, যেমন হিজ, হার, মাই, আওয়ার, হ্যাঁ এগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই যে পজিটিভ গুলো যেগুলো আছে, যে হিজ, তারপরে আছে হার, মাই, শুধু এতটুকু তুমি দিয়ে বাক্যটা শেষ করতে পারবা না। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, ভেরি গুড তেশামণি। এরপরে আসো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে তোমাদের এই ফ্লো চার্টের উপরে প্র্যাকটিস রেখেছি। তো এটা নেলসন ম্যান্ডেলার একটা প্র্যাকটিস আছে। তো নেলসন ম্যান্ডেলা তো তোমাদের হচ্ছে নাই সিলেবাসে, তো আমরা তবুও এটা প্র্যাকটিস করব, ঠিক আছে? এই দেখো এইরকম করে তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম দেওয়া থাকবে। ধরো এরকম একটা দেওয়া থাকবে, বাকি এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে এখন একটা প্র্যাকটিস করি, তোমাদের সিলেবাস থেকে প্র্যাকটিস করে। তো ধরো এই যে সিলেবাসে তোমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু আছে, ঠিক আছে? যে অ্যাডোলেসেন্ট প্রবলেমস। তো এইরকম তোমাদের কি করবে, একটা প্যাসেজ দিবে। তো তোমার প্রথম কাজ, এটা কিন্তু আমরা সরাসরি সলভ করতেছি, তোমরা সবাই খাতা কলম নাও। তোমরা যারা এখন ক্লাস দেখতেছো তোমরা সবাই খাতা কলম নাও। খাতা কলম নিয়ে তোমরা আমার সাথে সাথে তোমরা হচ্ছে এটা কি করবা, সলভ করবা। সবাই খাতা কলম নিছো? এই সবাই খাতা কলম নিছো?
বলো তো খাতা কলম নিছো? ওকে, খাতা কলম নিছো তো, তাই না? ভেরি গুড। আচ্ছা, খাতা কলম যদি নিয়ে থাকো, তাহলে এখন আমরা এই অ্যাডোলেসেন্স প্রবলেম, প্রথম কাজ তোমাকে এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা পড়তে হবে ভালো করে। ঠিক আছে, এক নাম্বার কাজ হচ্ছে তোমার প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজ পড়া, এটা হচ্ছে তোমার এক নাম্বার কাজ, তোমাকে প্যাসেজটা পড়তে হবে। ঠিক আছে, তারপরে দুই নাম্বার কাজ হচ্ছে যেই জায়গা থেকে তোমার প্যাসেজটা মানে তোমার বক্সে দেওয়া আছে ওই জায়গাটা খুঁজে বের করা, অর্থাৎ বক্সের পয়েন্ট নোট করা, মানে নোট করা, নোট করা। নোট করা বলতে তোমার ধরো যেই জায়গাতে তোমার মানে প্যাসেজটা দেওয়া আছে ওই জায়গা কোন জায়গা থেকে আসলে দিল, তোমার ওই জায়গাটাকে পয়েন্ট আউট করতে হবে বা নোট করতে হবে। ঠিক আছে, নোট ডাউন করতে হবে। ভেরি গুড। তাহলে সবাই আমার সাথে তোমরা একটু পড়ো, আমার সাথে তোমরাও পড়ো, প্যাসেজটা আমরা আগে পড়ি। ঠিক আছে, যে ইন বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, ম্যারেজ মানে কি বিবাহ, আর লিগাল মানে হচ্ছে তোমার আইনানুক। ঠিক আছে, তাহলে লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস। তাহলে মেয়েদের জন্য লিগাল বা হচ্ছে তোমার আইনত বয়স কত ভাই? বয়স কত? বয়স হচ্ছে তোমার 18, and 21 ফর বয়েজ, এবং ছেলেদের জন্য 21 বছর। হাউএভার, যাই হোক, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19। বলতেছে যে এই যে অ্যাডোলেসেন্ট গার্লস যে আছে, হ্যাঁ, বা বয়সন্ধিকালের যে কিশোরীরা আছে, এই বয়সন্ধিকালের কিশোরীদের 30% তারা বিবাহ করে বিফোর দ্য এজ অফ 15, 15 বছরের আগেই। এবং তোমরা যারা গ্রামে থাকো তোমরা এটা কিন্তু রিলেট করতে পারতেছো। এবং 60% বা হচ্ছে 60% বিকাম মাদার্স, এবং 60% তারা মা হয়ে যায় বিফোর দ্য এজ অফ 19, অর্থাৎ 19 বছর বয়সের আগেই তারা কি হয়ে যায়? মা হয়ে যায়। দেখো এইখানে তোমাদের যেহেতু আসলো, আমি একটু তোমাদের এখান থেকে গ্রামার একটা পড়াতে চাই। সেটা হচ্ছে এই যে পার্সেন্ট, এইরকম পার্সেন্ট যদি হয়, পার্সেন্ট পার্সেন্ট, তারপরে এরকম আরো আছে তোমার ফ্র্যাকশন, পার্সেন্ট, তারপরে হচ্ছে ফ্র্যাকশন। পার্সেন্ট মানে তো জানো যে শতাংশ, ঠিক আছে, শতাংশ। তারপরে হচ্ছে তোমার এই ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। এই যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, হ্যাঁ, বা হচ্ছে পার্সেন্ট বা এগুলো যদি থাকে, এগুলোর পরে যে নাউনটা হবে, সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে বলতো? ভার্বটাও সিঙ্গুলার হবে। এবং নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। বুঝতে পারছো? ভার্বটাও প্লুরাল হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল, যে এই যে পার্সেন্ট অথবা হচ্ছে ফ্র্যাকশন, এগুলো যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা যেটা আছে, মানে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। দেখো এখানে এই যে the percent মানে 33% of adolescent girls, এই যে গার্লসটা হচ্ছে কি বলতো? প্লুরাল, এই কারণে আর হইছে। কিন্তু গার্লটা যদি প্লুরাল না হয়ে সিঙ্গুলার হইতো তাহলে কিন্তু কি হইতো না বলতো? তাহলে কিন্তু আর হইতো না, তখন কিন্তু এইস হইতো। বুঝছো এটা? আচ্ছা, রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে এমন সব অ্যাডোলেসেন্ট বা হচ্ছে তোমার কিশোরীরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, অ্যান্ড ফ্রম দ্য অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে তোমার কি অভিজাত, অ্যাফ্লুয়েন্ট মানে কি অভিজাত বা হচ্ছে বড়লোক বা অভিজাত ফ্যামিলির টেন্ড টু মেরি অ্যাট আ লেটার এজ। ঠিক আছে, টেন্ড টু মানে হচ্ছে তোমার অভ্যস্ত বা হচ্ছে তোমার ঝুঁকে পড়ে বা অভ্যস্ত, দেখি অভ্যস্ত ম্যারি অ্যাট আ লেটার এজ, অর্থাৎ অনেক দেরিতে বিবাহ করতে তারা অভ্যস্ত। ঠিক আছে, বয়েজ হাউএভার বিকাম রেডি ফর ম্যারেজ, যদিও বা ছেলেরা তারা বিয়ের জন্য পাগলা থাকে
only after several years of adolescence, মাত্র কি বলে এটাকে, মানে বয়সন্ধিকাল শুরু হওয়ার কিছু পরেই, and young adulthood, ঠিক আছে। আচ্ছা, এরপরে when a girl gets married, যখন একটা মেয়ে কি হয় বলতো, যখন একটা মেয়ে বিবাহিত হয় বা হচ্ছে তাকে বিয়ে দেওয়া হয়, she usually drops out। এই যে ড্রপ এরপরে কি বসে, ড্রপ আউট মানে হচ্ছে তোমার বের হয়ে যায় বা মানে ছিটকে পড়ে, ছিটকে পড়ে, ছিটকে পড়ে, ঠিক আছে। she usually drops out to of school, সে স্কুল থেকে কি পড়ে বলতো, সে ছিটকে পড়ে, and begins ফুল টাইম ওয়ার্ক, এবং শুরু করে কি করে বলতো, যে ফুল টাইম ওয়ার্ক, একদম ফুল টাইম ওয়ার্ক বলতে মানে সার্বক্ষণিক কাজ, ইন লস হাউসহোল্ড, তার যে শ্বশুর বাড়ি আছে তার শ্বশুর বাড়িতে। এখন এখানে দুইটা গ্রামার, একটা হচ্ছে যখন দুইটা প্রিপোজিশন একসাথে বসবে, যখন দুইটা প্রিপোজিশন একসাথে বসবে তখন পরেরটা প্রিপোজিশন হিসেবে হবে কিন্তু আগেরটা অ্যাডভার্ব হিসেবে হবে। তাহলে এখানে এই যে আউটটা আছে, আউট কিন্তু এখানে কি হিসেবে কাজ করতেছে, আউট কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, আউট এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। আরেকটা জিনিস এখানে জানতে হবে, এই যে অ্যাপোজিটিভ, এটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, অ্যাপোজিটিভের ক্ষেত্রে ধরো যদি যেই নাউনটার তুমি অ্যাপোজিটিভ করতেছো, ঠিক আছে, সেই নাউনটা যদি নাউনের শেষে যদি এস থাকে, নাউনের শেষে যদি এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাপোজিটিভটা শেষে হবে। যেমন গার্লস, GIRLS, এই যে গার্লস, এটা কিন্তু অটোমেটিক্যালি প্লুরাল, সো এটাকে তুমি যদি প্লুরাল করতে চাও তাহলে এর আগে না বরং এর পরে দিবা। তাহলে আমরা এই জন্য কিন্তু বলি যে গার্লস কলেজ, আমরা কি বলি, গার্লস কলেজ, ঠিক আছে। আবার ধরো এই যে যদি এস না থাকে, ধরো আমি বললাম রহিমের পেন, তাহলে কিন্তু দেখো এই যে রহিমস পেন, রহিমস পেন, তাহলে এখানে কিন্তু এই অ্যাপোজিটিভটা এস এর আগে বসলো, বাট এই যে গার্লস এটা প্লুরাল হওয়ার কারণে এবং এরপরে একটা এস থাকার কারণে অ্যাপোজিটিভের যে ওই এটা কিন্তু তোমার পরবর্তীতে হইলো, বুঝছো। আমরা কিন্তু দুইটা গ্রামার শিখতে পারলাম। এবং যখন তোমার এইরকম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হবে তখন সেই ক্ষেত্রেও কিন্তু তোমার এই যে অ্যাপোজিটিভটা তোমার ইন লস হাউসহোল্ড, এই যে হাউসহোল্ড এর আগে কিন্তু লস, এর পরে কিন্তু তোমার এস এর পরে কিন্তু তোমার এই অ্যাপোজিটিভটা কিন্তু হয়েছে, ঠিক আছে। ইন লস হাউস, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে, শি ইজ মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে কি, মার্জিনালাইজড মানে হচ্ছে প্রান্তিকীকরণ, মার্জিনালাইজড মানে কি, প্রান্তিকীকরণ, প্রান্তিকীকরণ মানে কি, প্রান্তিকীকরণ মানে হচ্ছে যে তোমার ইয়া করা, মানে অর্থাৎ কোন ঠাসা করে ফেলা, বা হচ্ছে তার কথাকে বা তার কাজকে, হ্যাঁ, তার সিদ্ধান্তকে প্রায়োরিটি না দেওয়া, এটাকে আমরা বলি কি বলতো, এটাকে আমরা বলি প্রান্তিকীকরণ করে ফেলা। সে বিকামস ভালনারেবল, ভালনারেবল এই শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালনারেবল মানে হচ্ছে তোমার ঝুঁকি, ভালনারেবল মানে কি, ভালনারেবল মানে হচ্ছে তোমার ঝুঁকি। টু অল ফর্মস অফ অ্যাবিউজ, অ্যাবিউজ মানে হচ্ছে তোমার নির্যাতন, অ্যাবিউজ মানে হচ্ছে নির্যাতন, অ্যাবিউজ মানে হচ্ছে নির্যাতন, হ্যাঁ, ইনক্লুডিং ডাউরি, ডাউরি রিলেটেড, ডাউরি মানে কি বলতো, ডাউরি মানে হচ্ছে তোমার যৌতুক, ডাউরি মানে হচ্ছে যৌতুক, ডাউরি রিলেটেড ভায়োলেন্স, ভায়োলেন্স মানে হচ্ছে তোমার এটাও নিপীড়ন, 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 ঠিক আছে। ডাউরি রিলেটেড নিপীড়ন বা যৌতুক সম্বন্ধীয় বিভিন্ন নিপীড়নের তারা হচ্ছে শিকার হয় এবং হচ্ছে বিভিন্ন রকম নির্যাতনের মাধ্যমে তারা ঝুঁকিতে থাকে। আচ্ছা, ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি। এই যে ব্রাইডস ফ্যামিলি, ব্রাইড মানে কি, ব্রাইড মানে হচ্ছে তোমার কনে, অর্থাৎ বধূ যেটাকে বলে কনে, ঠিক আছে। ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, তাহলে এটা এখনো বাংলাদেশে একদম কমন একটা সিস্টেম। সেটা হচ্ছে কি বলতো, যে ব্রাইডস ফ্যামিলি বা হচ্ছে কনের যে পরিবার তাকে টু পে, পেমেন্ট করতে হয় ডাউরি, যৌতুক, ডিসপাইট দা প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও বা এই যে প্র্যাকটিসটা বা হচ্ছে এই যে যৌতুক নেওয়া দেওয়া, এই প্র্যাকটিসটা হচ্ছে একটা ইলিগাল পদ্ধতি। তাহলে কিন্তু আমরা প্যাসেজটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু সাথে সাথে আমি সময় নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি যাতে করে তোমাদের এই প্যাসেজটাও একটা গ্লান্স হয়ে যায়, কারণ এই প্যাসেজটা অনেক গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের হচ্ছে যে মূল প্যাসেজ কোশ্চেনের জন্য, ঠিক আছে, এই জন্য সময় নিয়ে পড়াচ্ছি। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, ওয়েডিং মানে কি, ওয়েডিং মানে হচ্ছে তোমার বিবাহ, ওয়েডিং মানে হচ্ছে বিবাহ। তাহলে এই যে ডাউরিংটা আছে, হ্যাঁ, এই ডাউরি ডিমান্ড বা হচ্ছে তোমার যৌতুকের দাবি, ফকির, ঠিক আছে, এই যারা এইরকম চায় না, তোমরা তো শিক্ষা অর্জন করতেছো, তোমাদের তো ভবিষ্যতে হচ্ছে ছেলেদের বিয়ে হবে, আবার মেয়েদেরও বিয়ে হবে,
এইরকম যারা মেয়েরা যারা আছো, তো এইরকম যারা যৌতুক চাবে তাদেরকে বিয়ে করবা না, ঠিক আছে? আবার ছেলেরা যারা আছো তোমরাও খবরদার যৌতুক নিবা না। আচ্ছা, যৌতুক দাবি এর থেকে জঘন্য আর এর থেকে কি বলে এটাকে, এর থেকে জঘন্য এবং এর থেকে খারাপ কিছু এটা পৃথিবীতে আর কিচ্ছু নেই। তো তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, ঠিক আছে, ইনক্লুডিং মি, আই অলসো, ঠিক আছে, যে কোনো রকম আমরা যৌতুক নেব না এবং যৌতুক যে নিতে আসবে তাকে আমরা বিয়ে করব না। ওকে, এটা তোমরা সবাই এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবা। ওকে, এটা কিন্তু খুবই জঘন্য একটা জিনিস। আচ্ছা, তাহলে এই ডাউরি ডিমান্ড বা হচ্ছে যৌতুক দাবি ক্যান অলসো কন্টিনিউ, এটা চলমান থাকে, কন্টিনিউ মানে হচ্ছে চলমান থাকে, আফটার দ্য ওয়েডিং, বিবাহের পরেও। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে হচ্ছে তোমার কিশোরী মেয়ে বা কিশোরী বধূ বা কিশোরী কনে, ইভেন ইফ আর ইন লস আর সাপোর্টিভ, যদিও বা তাদের যে তার শ্বশুরবাড়ি কি হয় বলতো, সাপোর্টিভ হয়, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক, যদিও বা ওই যে কিশোরী যে মেয়েটা থাকে তার বিয়ে হয় অল্প বয়সে, তার পরিবার যদিও বা কি হয় সাপোর্টিভ হয়, দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক, তবুও এখানে অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে। হেলথ রিস্ক মানে কি, হেলথ রিস্ক মানে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ইন টার্মস অফ প্রেগনেন্সি, ঠিক আছে, অর্থাৎ গর্ভবোধের গর্ভধারণ অ্যান্ড চাইল্ড বার্থ, এবং হচ্ছে তোমার শিশু প্রজনন, ঠিক আছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, এই যে দ্য মেজরিটি অফ, এটা খুব ভালোভাবে মনে রাখিও, এই যে দ্য মেজরিটি অফ, আচ্ছা এটা কোথায় লিখলাম জানি, গ্রামারগুলো একখানে তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিই তাহলে মনে থাকবে। এখানে আরেকটা গ্রামার শিখে নাও, দ্য মেজরিটি অফ, দ্য মেজরিটি অফ, তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ, ঠিক আছে, দ্য নাম্বার অফ, তারপরে হচ্ছে তোমার মেনি, হ্যাঁ মেনি, তারপরে হচ্ছে আ লট অফ, লট অফ, এগুলো যদি থাকে তাহলে এর পরে তোমার যে নাউনটা বসবে সেই নাউনটা কি হবে বলতো, নাউনটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে, এবং যে ভার্বটা বসবে সেই ভার্বটাও প্লুরাল হিসেবে ভার্ব ব্যবহৃত হবে, ঠিক আছে। দ্য মেজরিটি অফ, দেখো এই কারণে আমাদের এই যে এইখানে কোথায় গেল এই বাচ্চা, কোথায় গেলি, আচ্ছা এই যে দ্য মেজরিটি অফ থাকার কারণে এই যে নাউনটা কি হয়েছে, নাউনটা প্লুরাল হয়েছে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবার, আর আনইনফর্মড, তারা হচ্ছে অজ্ঞাত থাকে, জানে না, অ্যান্ড অর ইনসাফিসিয়েন্টলি, ইনসাফিসিয়েন্টলি মানে কি বলতো, ইনসাফিসিয়েন্টলি মানে কি, ইনসাফিসিয়েন্টলি মানে হচ্ছে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্টলি মানে কি অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্টলি মানে হচ্ছে অপর্যাপ্ত, তারা হচ্ছে ওই যে মহিলা বা ওই যে কিশোরী মেয়ে আছে, সে জানে না যে তার তার মেয়ের এরকম স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, এই কারণে সে আগে আগে বিয়ে দেয় না, কিন্তু মেয়েকে হচ্ছে বিভিন্ন ছেলের সাথে পার্কে ঘুরে বেড়ায়, তারপরে হচ্ছে প্রেম করে ধরে, হ্যাঁ, তবুও কিন্তু তার মা তাকে কিছু বলে না, এই বিষয়গুলো সম্পর্কে তার মা খুব ভালোভাবে জানে, কিন্তু বিয়ে দিলে ওইখানে আর কি অনেক রিস্ক থাকবে, তারপরে হচ্ছে এই দেখো না কত কিছু বলতেছে, এটা আমাদেরকে বাধ্য হয়ে পড়াতে হচ্ছে, কিছু করার নাই। আচ্ছা ওকে, তাহলে ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, তারা হচ্ছে এটা আবার কি মানে অপর্যাপ্ত ভাবে তারা হচ্ছে জানে না অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ মানে কি, রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে তোমার মানসই, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ মানে আমরা বলতে পারি এটাকে মানসই, মানসই স্বাস্থ্য অ্যান্ড কন্ট্রাসেপশন, ঠিক আছে, কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন মানে হচ্ছে তোমার ওই যে গর্ভধারণ, গর্ভধারণ, ঠিক আছে, গর্ভধারণ। হাই হাই, নিয়ে আসছো আনসারি, গুড গুড, মোহর মোহর, তাই না? আচ্ছা, দা ম্যাটার্নাল মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃমৃত্যু, ম্যাটার্নাল মর্টালিটি মানে কি মাতৃমৃত্যু, 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 এই তো আনসারি হচ্ছে বাপের বেটা, ঠিক আছে, তো আনসারির মতো সবাই কাজ করবা। আচ্ছা, তাহলে দ্য ম্যাটার্নাল মর্টালিটি মানে হচ্ছে মাতৃমৃত্যু, এই যে মাতৃমৃত্যু রেট মানে হচ্ছে হার, ঠিক আছে, মাতৃমৃত্যুর হার ফর অ্যাডোলেসেন্টস ইন ডাবল ইন ন্যাশনাল রেট, অর্থাৎ জাতীয় যে হার আছে এই জাতীয় হারের থেকে মাতৃমৃত্যুর হার এটা বেশি, মাতৃমৃত্যুর হার এটা কি বলতো বেশি। আচ্ছা, when
adolescents girls are pulled out of school. pulled out মানে হচ্ছে তোমার বের হয়ে যায় বা হচ্ছে তোমার বন্ধ করে এমনটা আর কি, যে বের হওয়া। স্কুল থেকে যখন বের হয়ে যায়, either for marriage বিবাহের জন্য or work অথবা কাজের জন্য, they often lost their mobility, ঠিক আছে, তারা তাদের যে মোবাইলিটি আছে, ঠিক আছে, মোবাইলিটি মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, নর্ম, নর্ম বা হচ্ছে তোমার আচরণ, বা কি বলে এটাকে, সততা, সততা না, এটাকে বলা হয় তোমার আচরণে বলো, ঠিক আছে, অর্থাৎ ভদ্র আচরণ, ভদ্রতা, ভদ্রতা, ঠিক আছে, ভদ্রতা, তাদের ভদ্রতা তারা হচ্ছে প্রায়শই হারিয়ে ফেলে। দেয়ার ফ্রেন্ডস, তাদের মোবাইলিটি তোমার সহযোগী বলবা, সহযোগী, 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 ঠিক আছে। তারপরে দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদেরকে হারিয়ে ফেলে, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, এবং সামাজিক যে মর্যাদা, সে সামাজিক মর্যাদাটাও কি করে বলতো, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবাইলিটি অ্যামং অ্যাডোলেসেন্টস গার্ল also curtails their economic and non-formal educational opportunities. Moreover, they lack information about health issues. আচ্ছা, the lack of মানে হচ্ছে তোমার অপর্যাপ্ততা বা হচ্ছে কম, অপর্যাপ্ততা, অপর্যাপ্ততা, মোবাইলিটি অর্থাৎ এই যে সহযোগী কম থাকার জন্য among adolescent girls, এই কিশোরী মেয়েদের মধ্যে also curtails their, এটা ঝুঁকিতে ফেলে, ঝুঁকিতে ফেলে, ঝুঁকিতে ফেলে, ঝুঁকিতে ফেলে দেয়ার ইকোনমিক, তাদের অর্থনৈতিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, এবং নন ফর্মাল অর্থাৎ নন ফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক, নন ফর্মাল মানে কি, নন ফর্মাল মানে হচ্ছে তোমার অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, এই যে শব্দগুলো লিখে দিচ্ছি এগুলো যদি মুখস্থ না করছো 12টা বাজাবো কিন্তু, ঠিক আছে। নন ফর্মাল অনানুষ্ঠানিক এডুকেশনাল অপরচুনিটিস বা হচ্ছে শিক্ষার যে সুযোগ, এই শিক্ষার সুযোগকে এটা কি করে বলতো, কমিয়ে ফেলে বা হচ্ছে তোমার ঝুঁকিতে ফেলে। মোরওভার, অতঃপর দ্য ল্যাক অফ ইনফরমেশন, দ্য ল্যাক ইনফরমেশন অর্থাৎ কম তথ্য অ্যাবাউট হেলথ ইস্যুস, এটা তাদের স্বাস্থ্যের যে ঝুঁকি বা স্বাস্থ্যের যে সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে তাদের কম জ্ঞান করে রাখে। আচ্ছা আচ্ছা, আরো আছে। অ্যাকর্ডিং টু আই স্টাডি, একটা রিপোর্ট অনুযায়ী জানা যায়, অ্যাকর্ডিং টু আই স্টাডি একটা রিপোর্ট অনুযায়ী জানা যায়, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, ঠিক আছে, অর্থাৎ 5 জন কিশোরীর মধ্যে 3 জন, 5 জন কিশোরীর মধ্যে 3 জন, ইভেন হার্ট অফ HIV, 5 জনের মধ্যে 3 জন যারা কিনা HIV, এই HIV ভাইরাস সম্পর্কে জানে না। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, আরো রিপোর্ট করা হয়েছে যে মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, ঠিক আছে, যে প্রায় 50% কিশোরী মেয়েরা আর আন্ডার নাউরিশড মানে হচ্ছে তোমার পুষ্টিহীনতা, আন্ডার-নাউরিশড মানে কি, পুষ্টিহীনতা, আন্ডার-নাউরিশড মিন্স পুষ্টিহীনতা, আন্ডার-নাউরিশড মানে হচ্ছে পুষ্টিহীনতা, তারা পুষ্টিহীনতায় ভুগতেছে। অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, এবং তারা এই যে অ্যানিমিয়া যে রোগ আছে, এই অ্যানিমিয়া রোগের এটাতে ভুগতেছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, এই ফার্টিলিটি মানে হচ্ছে তোমার মৃত্যু, ঠিক আছে, ইজ অলসো হাই ইন বাংলাদেশ। দ্য কন্ট্রিবিউশন মানে কি, কন্ট্রিবিউশন মানে হচ্ছে তোমার অবদান, কন্ট্রিবিউশন মানে হচ্ছে তোমার অবদান। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড ফ্রম 20.3% in 1939 to 24.4% in 2007, এটা আর কি পারছে, এটা বৃদ্ধি পেয়েছে। মোরওভার, ন্যাশনাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ঙ্গার মাদার্স, ন্যাশনাল মর্টালিটি অ্যানাদার কনসার্ন, এই কনসার্ন মানে হচ্ছে তোমার উদ্বেগ, কনসার্ন মানে কি, কনসার্ন মানে হচ্ছে তোমার উদ্বেগ, এটা আরো একটা উদ্বেগের কারণ, এই যে ইয়ঙ্গার মাদার অর্থাৎ যারা নতুন নতুন মা হয়, ঠিক আছে, বা কিশোরী মা যারা হয় তাদের জন্য এটা একটা উদ্বেগের বিষয়। আচ্ছা, হোয়াইল, আচ্ছা নাই, ঠিক আছে। আচ্ছা দেখি যে হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহাট বেটার, এই দিক থেকে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট বয়েজ অর্থাৎ অ্যাডোলেসেন্ট বয় যারা আছে অর্থাৎ কিশোর যারা আছে তাদের তা একটু বেটার,
ঠিক আছে, মেনি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক অফ পাওয়ার টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস। এর মধ্যে অধিকাংশই তারা নিজেদের যে সিদ্ধান্ত, ঠিক আছে, যে মেনি আর অধিকাংশই ভালনারেবল তারা ঝুঁকিতে পড়ে যায়, অ্যান্ড ল্যাক এবং হারিয়ে ফেলে দ্য পাওয়ার শক্তি, কিসের শক্তি, টু মেক ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার, অ্যাবাউট দেয়ার ওন লিভস তাদের নিজের জীবন নিয়ে, অর্থাৎ তাদের নিজের জীবন নিয়ে তারা তাদের নিজের জীবন নিয়ে তারা সিদ্ধান্ত নিতে কি করে বলতো, তারা হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগে, তোমাদের মতো। ঠিক আছে, তোমাদের এখানে যারা আসো যে এরকম নতুন নতুন হচ্ছে অ্যাডোলেসেন্ট হইছো, তোমরা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলো। তো আমি অনেক এমন, আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি জানি যে আসলে মাদ্রাসার স্টুডেন্টরা কেমন ফাজিল হয়। ঠিক আছে, তো মাদ্রাসার বোথ গার্লস অ্যান্ড বোথ বয়েজ, নট অনলি বয়েজ অর নট অনলি গার্লস, ঠিক আছে, তো আমি দেখেছি যে এরা কি লেভেলের শয়তান হয়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে কথা, যে টু মেক ডিসিশন, তারা হচ্ছে তাদের পাওয়ার, তাদের যে ডিসিশন আছে, তাদের ডিসিশন তৈরি করার ক্ষেত্রে তাদের যে পাওয়ারটা, সে পাওয়ারটা তারা কি হারিয়ে ফেলে, অর্থাৎ তারা অনেক সময় ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। ঠিক আছে, যদিও যেটা তাদের করা উচিত না, তারা সেটাতেই ঝুঁকে, ছেলেদের কথা বলতেছে। আচ্ছা, মেনি বয়েজ হু আর এনাবল টু গো টু স্কুল, যারা হচ্ছে স্কুলে যেতে পারে না, হ্যাঁ, অ্যান্ড আর আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে হচ্ছে তোমার বেকার, আনএমপ্লয়েড মানে কি, আনএমপ্লয়েড মানে হচ্ছে তোমার বেকার, এবং তারা কি থাকে বলতো, বেকার থাকে। রিমেইন আনঅ্যাওয়ার অফ, আনঅ্যাওয়ার অফ মানে কি, আনঅ্যাওয়ার অফ মানে হচ্ছে তোমার অজ্ঞাত, আনঅ্যাওয়ার অফ মানে হচ্ছে অজ্ঞাত, তারা হচ্ছে অজ্ঞাত থাকে। অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা সামাজিক এবং হচ্ছে হেলথ ইস্যু, তার মানে হচ্ছে তোমার স্বাস্থ্যের যে বিষয়, স্বাস্থ্যের বিষয় সম্পর্কে তারা হচ্ছে অবগত থাকে না। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা কনসিডারেবল রিস্ক, কনসিডারেবল রিস্ক মানে কি, কনসিডারেবল রিস্ক মানে হচ্ছে তোমার মানে উল্লেখযোগ্য একটা ঝুঁকি, উল্লেখযোগ্য ঝুঁকিতে থাকে। অফ বেইং ড্রাউন্ড ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা হচ্ছে তোমার সন্ত্রাসী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডে ঝুঁকে পড়ার তারা একটা বিশাল বড় উল্লেখযোগ্য একটা কি থাকে বলতো। হ্যাঁ ম্যাপসা, এই কি বলো, হ্যাঁ, বেইং ড্রাউন্ড ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ঝুঁকে পড়ে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, যদিও বা মাদ্রাসার স্টুডেন্টরা এগুলো খায় না, ড্রাগস বা অ্যালকোহলের দিকে তারা ঝুঁকে পড়ে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা তো কিছুদিন পরে ফাজিলে পড়বা, তাই অলরেডি তোমরা ফাজলামি শুরু করছো। ঠিক আছে, আচ্ছা, নো প্রবলেম, ইটস গুড। মাদ্রাসা স্টুডেন্টদের ফাইজলামিও হচ্ছে, ফাইজলামির ভিতরে আল্লাহ তাআলা বারাকাহ দিয়ে দেয়। ঠিক আছে, তো তাদের ফাইজলামি করাটাও ভালো। আচ্ছা, আসো এখন তোমরা যাদের হাতে বই আছে, তোমরা একটু প্লিজ বইটা খুলো, তোমরা সবাই বইটা খুলবা। ফার্স্ট থিং, তোমরা সবাই আগে বই খুলো, খুলছো? তাড়াতাড়ি বই খুলো। এখন তোমাদের আমি একটা ফ্লো চার্ট প্র্যাকটিস করাবো। ধরো তোমার এই যে এইরকম একটা ফ্লো চার্ট দেওয়া থাকলো, ধরো আমি একটা দেই, এইখানে তোমার 1 নাম্বার দিলাম যে গেটিং আর্লি, IAGE, গেটিং আর্লি ম্যারেজ, এটা ফার্স্ট 1 নাম্বার থাকলো, 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরপরে 6 নাম্বার, এইটা ধরো তোমার আছে। এখন 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 তোমরা সবাই এইটা তোমরা এখন করবা। আমরা আগে যে পড়লাম না, ওই আগের রুলস অনুযায়ী আমি তোমাদের সাথে সলভ করি। দেখো, তাহলে প্রথম কাজ, আমি কিন্তু কিচ্ছু ধরো পারি না, আমি এখন অ্যাজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, তোমার মতো আমি এখন পরীক্ষা দেবো, তো আমি কিভাবে সলভ করতাম, আমার জিনিসটাই তোমাকে আমি এখন শেখাবো। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি পড়লাম ভালো করে, আমার পুরো প্যাসেজটা আমার পড়া শেষ। 1 নাম্বার, আমি প্যাসেজটা পড়লাম। 2 নাম্বার, আমি দেখলাম যে এখানে প্রথমে কি আছে, গেটিং আর্লি ম্যারেজ। তাহলে গেটিং আর্লি ম্যারেজ আমি তো একটু পড়লাম, বুঝলাম যে ভাইয়া এখানে তো আপনি যেটা পড়ালেন, এখানে তো আমরা তো এইটা দেখলাম যে এখানে কি নিয়ে কাজ করতেছে, এখানে হচ্ছে অ্যাডোলেসেন্ট যে গার্লস আছে তাদের অনেকগুলো প্রবলেমের কথা বলা হয়েছে, রাইট? তাহলে তাদের অনেকগুলো প্রবলেমের কথা এখানে বলতেছে। তাহলে তাদের প্রবলেমের ভিতরে একটা প্রবলেম কিন্তু এমন ছিল, তারা হচ্ছে অতি তাড়াতাড়ি তাদেরকে বিয়ে দেওয়া হয়, তাহলে সেই প্রবলেমটার এখানে আলোচনা করা হয়েছে। তাহলে দেখো, এখানে 1 নম্বরে যেহেতু আছে যে গেটিং আর্লি ম্যারেজ, তার মানে হচ্ছে তাদের প্রবলেমগুলো নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে এটা ধরো খাতা, এখন এই খাতাতে আমি অ্যান্সার কিভাবে লিখবো? সর্বপ্রথম কি করব বলতো, যে এই যে অ্যান্সার ধরো টু দা কোশ্চেন নাম্বার, ধরো এটা 3 নাম্বার, তারপরে ধরো এই যে দাগ দিলাম, এইটা ধরো ফার্স্ট থিং আমি দিলাম। এরপরে দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে একটা শিরোনাম দেব, সুন্দরভাবে একটা শিরোনাম দেব। তো শিরোনাম কি দিতে পারি? তাহলে শিরোনাম, এই যে গল্পের যে শিরোনামটা,
আমি আমার যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের শিরোনামটাই দেই যে অ্যাডোলেসেন্ট প্রবলেম, কারণ আমার এখানে তো এই প্রবলেম নিয়েই আলোচনা করতেছে। সো আমি শিরোনামটা দিলাম কি, যে অ্যাডো LESCENC অ্যাডোলেসেন্স। এখানে তো গার্লস এর কথা বলা হয়েছে তাই না, মেয়েদের কথা বলেছে, তাহলে আমি মেয়েদেরটাই লিখি যে অ্যাডোলেসেন্ট গার্লস আর LS গার্লস প্রবলেমস। প্রবলেমস MS প্রবলেমস। ব্যাস, আমি একটা কি দিলাম বলতো, একটা সুন্দর একটা শিরোনাম দিলাম। এখন শিরোনাম দেওয়া শেষ, তারপরে এই যে একটা ঘর করব, ধর আমি এই যে একটা ঘর করলাম, ঠিক আছে, একটা ঘর করলাম, ঘরে 1 নাম্বার দিলাম। 1 নাম্বারে এখানে প্রশ্নে যেটা থাকবে সেই প্রশ্নেরটাই আমাকে খাতায় লিখতে হবে। তাহলে প্রশ্নে কি আছে, যে গেটিং আর্লি ম্যারেজ, IAGE ম্যারেজ। এই ভাই আমি কি ফুল স্টপ দিলাম? 1 নাম্বার জিনিস ফুল স্টপ কিন্তু দিলাম না। 2 নাম্বার এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। 3 নাম্বার এখানে কোনো সাবজেক্টও নাই। ব্যাস 1 নাম্বার শেষ। তারপরে এই যে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম। এরপরে আমি হচ্ছে এই যে এখানে আরেকটা আমি বক্স দিলাম, ঠিক আছে, আরেকটা বক্স দিলাম, এখানে আমি 2 নাম্বার লিখবো, ঠিক আছে। তারপরে ধরো এই যে এখানে আরেকটা বক্স দিলাম, এরপরে আমি এখানে কয় নাম্বার দেবো, এখানে আমি 3 নাম্বার দেবো, 3 নাম্বার দেবো। এরপরে হচ্ছে আমি ধরো এইখানেই লিখলাম, আমি এই যে এখানে আরেকটা বক্স দিলাম, এখানে আমি হচ্ছে 4 নাম্বারটা লিখবো। এরপর আমি এই দিকে আসলাম, এইখানে আমি 5 নাম্বারটা লিখবো। এরপর আমি আরেকটা বক্স দিলাম, এখানে আমি 6 নাম্বারটা লিখবো। ব্যাস, আমার ঘরটা করা শেষ, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে নিচে নিচে করতে পারো, অর্থাৎ তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। এই যে ধরো এখানে প্রথমটা থাকলো, এটা হচ্ছে বড় করে দিলা, এরপরে হচ্ছে এখানে 2 নাম্বারটা দিলা, হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে 3 নাম্বারটা দিলা। তোমরা চাইলে তোমাদের খাতায় এইভাবে তোমরা ইকুয়ালি এইভাবে তোমরা নিজে নিজেই এইভাবে কি করতে পারো, নিচে নিচে এইভাবে কিন্তু করতে পারো। তো আমি এইখানে 1 পেজের ভিতরে আমি এটা করলাম, আমার শিরোনামও শেষ, তারপরে হচ্ছে আমি দিলাম। তাহলে এখন আমাকে খুঁজে বের করতে হবে এই কনসেপ্টটা, এই কথাটা কোথায় আলোচনা করা হয়েছে। তাহলে আমার সাথে তোমরাও এখন খুঁজে বের করো, এটা কোথায় কথা বলা হয়েছে, এই ফার্স্ট কথাটা যে তাড়াতাড়ি বিয়ে করার বিষয়টা কোথায় বলা হয়েছে। আচ্ছা, এই পেজে আগে খুঁজি, দেখো তো এইখানে কি কোথাও বিয়ের কথা আছে? হাউএভার দ্য পার্সেন্টেজ গার্লস ম্যারিড বিফোর দ্য এজ অফ, আছে, কিন্তু ওইভাবে কিন্তু স্পেশাল ভাবে কিন্তু উল্লেখ নাই। এই যে দেখো, যদিও বা হচ্ছে মানে কত বছর, 18 বছর হচ্ছে তাদের বিয়ের বয়স, ঠিক আছে, বাট ওই বিফোর দ্য এজ অফ 15 মানে তারা হচ্ছে আগেই বিয়ে করে। তাহলে এইটা, তাহলে প্রথমে আমরা দেখলাম যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু মানে আর্লি বিয়ে করে। তাহলে এই যে এখানে বলছে যে কত পার্সেন্ট, এই যে 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15। তাহলে 15 বছরের আগেই ম্যাক্সিমাম মানুষ কি করে বলতো, আর মানে ম্যাক্সিমাম যে গার্লস এই 33% তারা হচ্ছে আর্লি ম্যারেজ করে। এরপরে আমরা দেখতেছি যে এই যে 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, ঠিক আছে। রিসার্চ ফাইন্ডস দ্যাট adolescents with their level education। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা আরো একটা এখানে নিতে পারি, এই যে এই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি। কোন জিনিসটা বলতো, এই যে যে বিকাম মাদার্স আর্লিয়ার, আমরা এটা কিন্তু এইভাবে নিতে পারি যে বিকামস মাদার্স, বিকামিং মাদার্স আর্লিয়ার। তোমরা কি ধরতে পারছো বলো তো? শিরোনাম দিলে ভালো, তুমি দিতে পারো, নো প্রবলেম। না দিলেও যেহেতু তোমাদের স্যার বলছে দেওয়া লাগবে না, তাহলে দেওয়ার দরকার নেই। বাট আমি আমার পরীক্ষায় আমি দিছিলাম, ঠিক আছে, এবং আমাদের স্যারেরাও বলছে দিতে, এবং আমি দিছিলাম, এবং ইংলিশে আমি ভালোই নাম্বার পাইছি, ঠিক আছে। ইংলিশে আমি দুইটাতেই কিন্তু প্লাস পাইছিলাম, গোল্ডেন প্লাস পাইছিলাম, এবং ইংলিশে আমি মানে আমার কথা বলতেছি। বাট এরকম মানে দিতে পারো, এটা আসলে তোমার মানে দিলে বিষয়টা অনেক ভালো হয়। তাহলে তোমার কোনো রকম মানে ইয়ে থাকে না, বোর্ড পরীক্ষায় দিবা, তোমার কলেজ টেস্টে পরীক্ষা তাহলে দেওয়ার দরকার নেই, তুমি বোর্ড পরীক্ষায় দিতে পারো, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় দিবা, কিন্তু কলেজ টেস্ট পরীক্ষা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি পেলাম বলতো, যে বিকামিং মাদার্স আর্লিয়ার। তাহলে এই যে সেকেন্ডটা, 2 নম্বর হচ্ছে যে, আচ্ছা এখানে আমি অন্য কালি ব্যবহার করি, বিকামিং হলুদ ব্যবহার করি। বিকামিং
মাদার আর্লিয়ার আর্লিয়ার। আচ্ছা এইটা তাহলে আমরা একটা দুই নাম্বারটা পেলাম। দেখো 2 নাম্বারটা আমি কিন্তু বিকামিং দিয়ে শুরু করছি। কি দিয়ে শুরু করছি? বিকামিং দিয়ে শুরু করছি। কেন? কারণ আমার প্রথম যে সেন্টেন্সটা ছিল, এই প্রথম যে মানে ফ্রেজটা ছিল, প্রথম ফ্রেজটা কিন্তু হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়েছিল। এই কারণে আমি পরেরটাও কি দিলাম বলতো? পরেরটাও কিন্তু আমি ভার্ব প্লাস আইএনজি দিলাম। আচ্ছা এরপরে সেকেন্ড পেজে আসো। এই যে এইখানেও তোমরা কিন্তু, আচ্ছা এইখানে না, এই যে এইটা, এই যে এইটা ওই যে উম্মে হাফসা বলতেছে যে এইখান থেকে সে শুরু করছে। হ্যাঁ এখান থেকে শুরু করতে পারো, বাট আমি আগে থেকে শুরু করলাম, নো প্রবলেম। তো এখান থেকে শুরু করতে পারো। এখানে হোয়েন আ গার্লস গ্রেড শি ইউজুয়ালি ড্রপস আউট। তাহলে যে এইটা আমরা কিন্তু প্রথমে একটা দেখলাম যে সে হচ্ছে আর্লিয়ার বিয়ে করতেছে। এরপরে দেখতেছি আমরা যে বিকামিং মাদার আর্লিয়ার, তারা হচ্ছে খুব দ্রুত কি হয়ে যাচ্ছে? মা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এরপরে কি হচ্ছে, তারা কিন্তু এই যে ড্রপ আউট টু স্কুল, ড্রপ আউট অফ স্কুল। তাহলে কি আমরা এইখানে লিখতে পারি না যে ড্রপিং আউট অফ স্কুল? 3 নাম্বার আমরা লিখতে পারি না বলো তো? পারি না লিখতে যে ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল, ফুল স্টপ কিন্তু দেয়নি, ড্রপিং আউট অফ স্কুল। এই বুঝতেছো তোমরা? ইনফিনিটিভ কই ছিল? ইনফিনিটিভ না তো, এই যে ভার্ব প্লাস আইএনজি। এই কারণে আমি সেকেন্ডটাও ভার্ব প্লাস আইএনজি দিছি, এবং থার্ড যেটা আছে এই থার্ডটাও কি দিছি? ভার্ব প্লাস আইএনজি দিছি। থার্ড যেটা আছে থার্ডটাও কি দিছি বলো তো? ভার্ব প্লাস আইএনজি দিছি। তাহলে দেখো 3 নাম্বার কিন্তু আমার হয়ে গেল। এরপরে আসো, এবং আরেকটা বিষয়, তোমরা সিরিয়াল ব্রেক করতে পারবা না। অর্থাৎ এমনটা না যে তুমি এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় যাবা। ধরো আমি এখন এই ড্রপস আউট অফ মানে ড্রপস আউট অফ স্কুল লিখলাম, তারপরে আমি হচ্ছে এইটা লিখলাম না, অথবা আমি আগে এই লাইন থেকে নিলাম তারপরে উপরের লাইন থেকে নিলাম, এইভাবে নিতে পারবে না। তোমাকে সিরিয়ালি আগাতে হবে। তোমাকে কিতে আগাতে হবে? সিরিয়ালি আগাতে হবে, বুঝছো? অবশ্যই সিরিয়ালি আগাতে হবে, ঠিক আছে? সিরিয়ালি আগাতে হবে। তাহলে আমরা প্রথম এই থার্ড দিয়ে আমরা এটা নিলাম যে ড্রপস আউট অফ স্কুল, অর্থাৎ এটাও একটা প্রবলেম। আর কি প্রবলেম হতে পারে বলতো? এই যে এইটা দেখো, আমরা কিন্তু এইটাও কিন্তু নিতে পারি, এই যে এইটা, ঠিক আছে? যে কি হয় বলতো? যে এই যে ফুল টাইম ওয়ার্কার, ফুল টাইম ওয়ার্কার, যে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা এটা আমরা একদম লেম হয়, আমরা দেখি সামনে আরো কিছু আছে কিনা। আমরা সামনে যদি পাই তাহলে আরো ভালো, তাহলে সেটা নেই। তাহলে ইন দা লস হাউস শি ইজ মার্জিনালাইজড। আচ্ছা তাহলে এই যে এইটা আরেকটা প্রবলেম, এখানে আমরা আরো একটা প্রবলেম দেখতে পারতেছি, এই যে 3 নাম্বার একটা প্রবলেম। মানে এই পেজের মধ্যে আমরা এই যে এখানে একটা প্রবলেম দেখলাম, ঠিক আছে, যে তারা ফুল টাইম ওয়ার্কার হতে হয়। এরপর আমরা এই জায়গায় একটা প্রবলেম দেখলাম, অর্থাৎ বেইং মার্জিনালাইজড ইন দা মানে ইন হার ইন লস হাউস, ঠিক আছে, বেইং মার্জিনালাইজড। আর কি দেখলাম বলতো? এই যে বিকামিং ভালনারেবল, এইখানে আরেকটা ঝুঁকিতে পড়ে, বিকামিং ভালনারেবল। বাকিগুলো তোমরা লিখতে থাকো ঝটপট। বিকামিং ভালনারেবল আর কি হতে পারে বলতো? তারপরে হচ্ছে তোমার আচ্ছা এইখানে আর কিন্তু সেরকম নাই, এখানে আমরা 3টা পেলাম। একটা হচ্ছে এই যে বিগিনিং ফুল টাইম ওয়ার্কার, মানে বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন লস হাউস হোল্ড, এটা একটা। তারপর হচ্ছে এই যে এখানে ইজটাকে ভার্ব প্লাস আইএনজি করে দিবা, যে বেইং মার্জিনালাইজড ইন লস হাউস হোল্ড। তারপর হচ্ছে এই যে এটা, যে বিকামিং ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, এইটা অল ফর্মস অফ অ্যাবিউজ। বুঝতে পারতেছো? আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো? আমরা এই যে এটা লিখেছি বিগিনিং ফুল টাইম ওয়ার্ক, না এটা প্রবলেম থেকে এই প্রবলেমটা বেশি স্ট্যান্ডার্ড। আমরা এই যে এটা লিখতে পারি যে বেইং মার্জিনালাইজড। আচ্ছা 4 নাম্বারটা কি? এই যে বেইং মার্জিনালাইজড ইন the in loss হাউস, ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখলাম। তারপরে আমরা কি দেখলাম? 4 নম্বরে লিখলাম হচ্ছে বেইং মার্জিনালাইজড, অনেক বেশি তাকে কি হতে হয়? মার্জিনালাইজড হতে হয়। এরপরে হচ্ছে বিকামিং ভালনারেবল, ঠিক আছে? আমরা এরপরে 5 নাম্বারটাই লিখতে পারি হচ্ছে যে বিকামিং, এই তোমরা কি বুঝতেছো না? আমি একাই বুঝতেছি। বিকামিং ভালনারেবল অফ, এখানে দাও ডাউরি, ঠিক আছে, ডাউরির জন্য হয় ডাউরি।
আচ্ছা ডাউরি দিলাম, ঠিক আছে, বিকামিং ভালনারেবল অফ ডাউরি, ঠিক আছে, ডাউরি সিস্টেম দিই, ডাউরি সিস্টেম, ব্যাস 5 নাম্বার গেল। এরপরে আর কি প্রবলেম হয়, তাহলে এই পেজের মধ্যে আমরা 3টা প্রবলেম পেলাম। এই পেজে দেখো আমরা কি দিতে পারি। আচ্ছা, অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং, আচ্ছা এখানে সেটা প্রবলেম না। হ্যাঁ, দ্য ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইট ইভেন হার ইন লস হার্ট রিয়েলি দেয়ার আর সিগনিফিকেন্ট হেলথ রিস্ক। আচ্ছা, in terms of pregnancy and civil war, the majority of adolescents and their families uninformed. আচ্ছা, productive health and contraception, the maternal, আচ্ছা এখানে maternal mortality নিয়ে আলোচনা করছে। এই যে এইটা আমরা দিতে পারি, ঠিক আছে, যে লজিং মোবাইলিটি, এটা একটা দিতে পারি, লজিং মোবাইলিটি। তারপরে এই যে এটাও দিতে পারি যে লজিং মোবাইলিটি ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। এটা আমরা একটা স্ট্যান্ডার্ড কিন্তু হয় যে লজিং মোবাইলিটি ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, লজিং মোবাইলিটি। আচ্ছা এই যে কি দেব, লজিং মোবাইলিটি ফ্রেন্ডস and social status, সোশ্যাল স্ট্যাটাস, ঠিক আছে। এই যে ফ্লো চার্টটা যে লিখলাম, এই ফ্লো চার্টটা দেখো আমি কয়েকটা জিনিস করছি। প্রথম কথা হচ্ছে আমি এখানে কোনো রকম হ্যাঁ সবকিছু সমস্যা জাতীয় দিতে হবে, কারণ প্রথমটা তোমার কিন্তু সমস্যার কথা বলছে, সো দ্যাট তোমার বাকি যেগুলো আছে সবগুলোই তোমার কি দিতে হবে, সমস্যা জাতীয় যে বিষয়গুলো আছে সেই সমস্যা জাতীয় বিষয়গুলো দিতে হবে। এখন ভাইয়া পুরো বলো তোমরা এই যে ফ্লো চার্টটা যে আছে, ফ্লো চার্টটা কি কি দেখলাম। প্রথম কথা হচ্ছে ফ্লো চার্টে তোমার কখনো এইরকম বক্স ছাড়া তুমি আনবক্স করে কিছু দিতে পারবে না, তাহলে বক্স করে দেওয়া আছে দিলাম। দ্বিতীয়ত কথা, কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না, দেখো তো কোনো ফাইনাইট ভার্ব কি আছে, ফাইনাইট ভার্ব নাই। তৃতীয়ত বিষয় হচ্ছে আমাকে নাম্বারিং করতে হবে, যেহেতু ফার্স্টটা 1 নাম্বার দেওয়া আছে এই জন্য 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এইভাবে দিছি। এরপরে অ্যারো চিহ্ন ব্যবহার করার কথা ছিল, আমি অ্যারো চিহ্ন ব্যবহার করছি। তারপরে শিরোনামটাও সুন্দরভাবে আমি ব্যবহার করে দিছি, এবং কোন রকম ফাইনাইট ভার্ব কিন্তু মাঝখানে নাই, সবগুলোই তোমার নন ফাইনাইট ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো এইভাবে যে তুমি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে একটা লিখতে পারো, কি বলে এটাকে, এই যে ফ্লো চার্ট, তাহলে আশা করি তোমার কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে। তুমি খুব ইজিলি খুব সুন্দরভাবে তুমি কিন্তু 5-এ 5 কিন্তু গেইন করতে পারবা, 5-এ 5 তোমরা গেইন করতে পারবা, ঠিক আছে। এখন ভাইয়াপুরা তোমরা একটু আমাকে বলো যে এই যে ফ্লো চার্টটা যে আমরা করলাম, এই ফ্লো চার্টটার ভিতরে তোমাদের কোনো ঝামেলা আছে কিনা। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা লিখতে পারো, ঠিক আছে, আমি সেটার জবাব দিতে রাজি আছি। ইটস অল অ্যাবাউট টুডে আওয়ার ক্লাস। তোমরা একটু বলো যে আর কোনো ধরনের ঝামেলা আছে কিনা, বা তোমাদের কোনো কিছু জানার আছে কিনা, বলো। গেইন করতে পারবা, 5-এ 5 তোমরা গেইন করতে পারবা, ঠিক আছে। ওকে, মারুফের ক্লিয়ার। মিরাজুল ইসলাম চট্টগ্রাম ক্লিয়ার। নাসিরউদ্দিন আনসারী, আমাদের ক্লাসও শেষ। বলো ভাইয়াপুরা তোমরা কি ক্লিয়ার, তাহলে বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিই নাকি? নেক্সট ক্লাস তোমাদের বৃহস্পতিবার হবে, ঠিক আছে। বৃহস্পতিবার তোমাদের ফায়াদ ভাইয়া তোমাদের ক্লাস নেবেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ধন্যবাদ মিরাজ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই, কি বলো? সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। 10 নাম্বার না 5 নাম্বার মারুফ? তাহলে তোমরা ওই যে আমি যে 4টা হোমওয়ার্ক তোমাদেরকে দিছি, 4টা ওই একটা স্ক্রিনশট দিছি, তোমরা সবাই হোমওয়ার্ক থাকবে তোমাদের ওইখানকার যে 5 মার্ক ইনশাআল্লাহ মিস হবে না। তোমাদের ওই যে 5টা যে হোমওয়ার্ক দিছি, 4-5টা, ওই 4-5টা হোমওয়ার্ক তোমরা করে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপটা আছে ওইখানে তোমরা সাবমিট করবা, আমি ওইখান থেকে তোমাদেরকে দেখবো, ঠিক আছে। এবং আজকের যে হোমওয়ার্কটা এটাও তোমরা হচ্ছে নোট করে তোমরা সাবমিট করবা ইনশাআল্লাহ। ফ্লো চার্ট তোমাদের নাম্বার কেউ ঠেকাতে পারবো। ব্যাস, তাহলে ক্লাস শেষ। এখন তোমরা নিজের পড়ার টেবিলে বসে যাও, ঠিক আছে। সবাই তোমরা পড়ার টেবিলে বসে যাও, সময় নষ্ট করিও না ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে আজকের মতো এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ।